বন্ধুরা, আজকের গল্পটি একটু ব্যতিক্রমী একটা গল্প, তাই অনুরোধ করব গল্পটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। আশা করি এই গল্পটি তোমাদের মন ছুঁয়ে যাবে। কলকাতা ছাড়িয়ে বাসে করে যাচ্ছি দূরের কোনো অজানা গন্তব্যে। জানালার পাশে বসে আছেন আমার বাবা নির্মল ভট্টাচার্য। বাসের ভিতরে কিছু যাত্রী ঝিমাচ্ছে, কেউ গল্প করছে। জানালার বাইরে শহরের কোলাহল মুছে গিয়ে চোখের সামনে ধরা দিচ্ছে সবুজ ধান ক্ষেত, মাঝে মধ্যে নদীর বুকে পালতোলা নৌকা, পাখিদের মৃদু ডাক। ধীরে ধীরে শহরের চিহ্ন হারিয়ে যাচ্ছে প্রকৃতির নিস্তব্ধতায়। কি শান্ত পরিবেশটা! শহরের তুলনায় যেন এ আরেক দুনিয়া। কিন্তু বাবা, তুমি হঠাৎ তো তাড়াতাড়ি গ্রামে যাওয়ার সিদ্ধান্ত কেন নিলে? বহু বছর আগে এক বন্ধুকে কথা দিয়েছিলাম, সময় হয়েছে সেই কথা রাখার। কি কথা বাবা? বিপ্লব রায় আমার ছোটবেলার বন্ধু। তখনকার দিনে ঠিক করেছিলাম তোর সাথে ওর মেয়ের বিয়ে দেব, সে কথা ভুলিনি। কিন্তু সময় যেন পিছনে টানছিল। হঠাৎ কিছুদিন আগে ওর একটা চিঠি এলো, লিখেছে প্রতিশ্রুতির কথা। আমি মনে রেখেছি কিনা। কবে পাঠিয়েছে চিঠিটা? দিন তারিখ ভালো করে খেয়াল করিনি, তবে পাঠিয়েছে 2-1 দিন আগে। কিন্তু লেখাটা দেখে মনে হলো খুব একটা বেশি দিনের লেখা নয়। কথাটা শুনে একটু বিব্রত বোধ করলাম। জানি না কপালে কি আছে। কথোপকথনের মাঝেও বাসটি তার ছন্দে এগিয়ে চলেছে সরু পিচ ঢালা পথ ধরে। জানালার বাইরে ছায়া ঘেরা গাছের সারি একটানা পিছনে সরে যাচ্ছে, যেন সময়ের স্রোতকে ছুঁয়ে যাচ্ছে সে পুরনো প্রতিশ্রুতির গন্তব্যে। সবুজে ঢাকা এই পথ মাঝে মাঝে কুয়াশার আস্তরণে ঢাকা পড়ছে, যেন প্রকৃতি আজ করছে কিছু অদ্ভুত ঘটনার আগমন। এই পথ যেন নিছক একটা রাস্তা নয়, এটা এক অজানা ভবিষ্যতের দিকেই নিয়ে যাচ্ছে আমাদের। বাসটি ধীরে ধীরে থেমে যায় একটি ছোট্ট নির্জন বাস স্ট্যান্ডে। ধুলো মাখা মাটির পথ, পাশে খোলা প্রান্তর আর অসীম বিস্তৃত ধান ক্ষেত। বাস থেকে নেমে পড়ি আমি আর বাবা। চারপাশে ছড়িয়ে থাকা মেঘে ছাওয়া আকাশ এক অদ্ভুত ভার নিয়ে নেমেছে আমার মাথার উপর। হালকা বাতাস বইছে, তবে সেই বাতাসে রয়েছে এক ধরনের শীতলতা। রে, আশেপাশে তো তেমন গাড়ি টাড়ি কিছুই দেখা যাচ্ছে না। এবার বাকি পথ যাব কি করে? এখন কি করা যায় বলতো? কি আর করব, চলো দুজন এই পথ ধরে হাঁটতে থাকি, পথে নিশ্চয়ই কিছু একটা পেয়ে যাব। গ্রামের রাস্তা প্রায় জনমানবহীন, কেবল মাঝে মধ্যে শোনা যাচ্ছে দূরের ঝিঝি পোকা আর শিয়ালের ডাক। দুজন ধীরে ধীরে হাঁটতে শুরু করি মেঠো পথ ধরে। প্রতিটা পা যেন নিয়ে যাচ্ছে তাদের সেই প্রতিশ্রুতির ঠিকানায়, যার অস্তিত্ব এখনো অন্ধকারে ঢাকা। আর কতদূর বাবা, আর কতদূর হাঁটতে হবে? মনে তো হচ্ছে এখনো অনেকটা পথই হাঁটতে হবে। চল সামনে গিয়ে দেখি কোনো কিছু পাওয়া যায় কিনা। নীরবতা গিলে ফেলেছে চারিদিক। একটানা কুয়াশা নামছে ধু ধু মেঠো পথে। পথের ধারে দাঁড়িয়ে আছে একটা পুরনো কাঠের গরুর গাড়ি, চাকা কাদা মাখা, গায়ে ধুলোর আস্তরণ। গারোয়ান দাঁড়িয়ে আছে গাড়ির সামনে, মাঝবয়সী, ক্লান্ত চেহারা, মুখে পাতলা গোঁফ, পরনে ছেঁড়া ধুতি আর মলিন সাদা গেঞ্জি, যেন বহুদিন ধোয়া হয়নি। চুপচাপ দাঁড়িয়ে এসে হঠাৎ চোখ খুলে তাকায় আমাদের দিকে, চাহনিতে এক অদ্ভুত শীতলতা। দাদা, এই পথের শেষে বিপ্লব ভট্টাচার্যের বাড়ি পড়ে, যাবেন? যাব বাবু, তবে আপনি যে বাড়ির কথা বলতেছেন, এখন যতটুকু জানি ওইখানে তো কেউ থাকে না বাবু। মানে? বহু বছর আগেই ওই বাড়ির লোকজন মারা গেছে। এখন তো জায়গাটা একদম শুনশান হয়ে পড়ে আছে। আর ধুর মশাই, আমার বন্ধু নিজেই তো চিঠি পাঠিয়েছে কিছুদিন আগে। কি আবুল তাবুল কথা বলছেন আপনি? হ্যাঁ, কেমন চিঠি বাবু? বিপ্লব বাবু তো কি বলতে চাইছেন আপনি, বলুন।
এই না, কিছু না বাবু, উঠে পড়ুন, পৌঁছে দেয়। গরুর গাড়িতে বসলাম আমি আর বাবা। গরুর গাড়ি ধীরে ধীরে চলতে থাকলো মেঠো পথ ধরে। চারপাশে গভীর অন্ধকার নামছে, বাতাসে কেমন একটা শীতল হিমেলতা, ঝিঝি পোকার আওয়াজ, দূরে শিয়ালের ডাক, আর মাঝে মাঝে শোনা যাচ্ছে গরুর গাড়ির চাকায় কাদা ছিটে যাওয়ার শব্দ। সব কিছু মিলে একটা ভয়ঙ্কর অনুভূতি দিচ্ছে। গারোয়ান মুখ ফিরিয়ে মাঝে মাঝে তাকাচ্ছে, কিন্তু মুখে কোনো কথা নেই। নির্মল ভট্টাচার্য ও ফিরোজ একে অপরের দিকে তাকিয়ে নিশ্চুপ। আমরা প্রায় চলে এসেছি বাবু, তবে আবারও বলছি, ভেবে দেখুন, আসলে কিন্তু ওখানে কিচ্ছু নেই। আপনার বন্ধুই ঠিক চিঠি লিখেছে তো? আরে হ্যাঁ, আমার ছোটবেলার বন্ধু, আর আমি ওর লেখা চিনব না? গাড়ি থেকে নেমে সামনে তাকাতেই দেখলাম বিশাল বাড়ি, চারপাশে গাছপালা ঘেরা, পরিত্যক্ত মনে হচ্ছে। চাঁদের আলোয় বাড়ির ছায়ায় গা ছমছম লাগছে। দরজায় কড়া নড়ায় কিছুক্ষণ পরে ধীরে ধীরে দরজা খুলে যায়। চাদরে মুখ ঢেকে একজন বেরিয়ে আসে। নির্মল ভট্টাচার্যরা, কতদিন পরে দেখা। বিপ্লব, তুই এসেছিস তাহলে? আয়, ভেতরে আয়। কতদিন পর বলতো? বিপ্লব বাবুর গলা যেন কেমন শোনাচ্ছে, মনে হচ্ছে গভীর গুহা থেকে আসছে এক শব্দ। সে আমাদেরকে ভিতরে নিয়ে যায়। ঘরের আলো নিভু নিভু, বাড়ির পরিবেশ বেশ ঠান্ডা, যেন হিমেল বাতাস বইছে। ঘরে প্রবেশ করতেই ঘরের এক কোণে বসে আছে পাত্রী, মাথায় ঘোমটা ঢাকা। এবার মেয়ের মুখটা দেখা যাক, হ্যাঁ কি বলিস? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। পাত্রী ধীরে ধীরে মুখ থেকে ঘোমটাটা সরায়। সবাই স্তব্ধ, তার মুখ অদ্ভুতভাবে বিকৃত। ফিরোজ চিৎকার করে ওঠে। তার পাশে থাকা তার বাবার বন্ধু বিপ্লব বাবুকে দেখে আমরা আরো ভয় পেয়ে যাই। এ যেন কোনো মানুষ নয়, এক মানুষরূপী নরকঙ্কাল। বাবা, এসব কি হচ্ছে আমাদের সাথে? বাবা ওই সময় ভয়ার্ত চোখে বিপ্লব বাবুর দিকে তাকিয়ে থাকে। তোর কি অবস্থা হলো রে? তাহলে সুদ কি করে বলল? জ্যৈষ্ঠ মাসের অন্ধকার রাতে আমাদের বাড়িতে ডাকাত পড়েছিল। আমাকে আর আমার স্ত্রীকে তারা নৃশংসভাবে মেরে ফেলে। আমরা কেউ বাঁচিনি। তারপর আমার মেয়ে সেদিন বেঁচে গিয়েছিল, কিন্তু গুরুতর আহত হয়েছিল। সে ঘটনার পর থেকে সে আর স্বাভাবিক জীবনে ফেরেছে। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। কোথাও বিয়ে দেওয়া সম্ভব হয়নি যে, তাই তাকে একা ফেলে যেতে পারিনি। নিজের দায়বদ্ধতার জন্যই আমি আজও এই বাড়িতেই রয়ে গেছি। কথাগুলো শুনে ভিতরে একটা কষ্ট অনুভূতি হলো, আর মানুষ হিসাবে নিজেকে দোষী মনে হতে লাগলো। মানুষ কতটুকু নিষ্ঠুর হতে পারে? বিপ্লব, আমি জানি তোর মেয়ের অবস্থা ঠিক স্বাভাবিক নয়, কিন্তু ও তো জীবিত, রক্ত মাংসের মানুষ। একটা জীবন পাওয়ার অধিকার ওরও আছে। এখন থেকে তোর মেয়ে আমারও মেয়ে, আমাদের সাথেই যাবে। বিপ্লব বাবুর চোখে জলের রেখায় স্পষ্ট বোঝা যাচ্ছিল। ঠিক আছে, তবে দিয়ে যা। আকাশ এখনো পুরোপুরি পরিষ্কার নয়। গরুর গাড়ি ধীরে ধীরে চলছে গ্রামের সরু পথ ধরে। গরুর গাড়ির কাঠের চাকার শব্দ এক ছন্দ তৈরি করেছে। সেই ছন্দে আমরা তিনজন ফিরছি, আমি, বাবা আর সেই মেয়ে। মেয়েটির চোখে একরাশ অজানা নিশ্চয়তা, কিন্তু তার পাশেই বসে আছে আমার বাবা নির্মল ভট্টাচার্য, যার চোখে দৃঢ়তা এবং করুণা মিলেমিশে এক হয়ে গেছে। সব প্রতিশ্রুতি সময় টিকিয়ে রাখতে পারে না, কিন্তু দায়িত্বই আসল সম্পর্কের ভিত্তি। মানুষ যতদিন মানুষের পাশে থাকবে, অন্ধকারও হার মানবে। মানুষের প্রতি মানুষের দায়িত্বটাই সবচেয়ে বড়। প্রতিশ্রুতি থাক বা না থাক, শেষ পর্যন্ত মানুষকেই তো মানুষের পাশে দাঁড়াতে হয়।